হে ভগবান, আমার কি সর্বনাশ হলো? কে আমার এত বড় ক্ষতি করলো? আমি কিছুই বুঝতে পারছি না, কি করে হলো? কিছু গল্প, কিছু বাস্তব, কিছু প্রেম, কিছু বন্ধুত্ব, এই সব নিয়ে সেজে উঠুক গল্প হলেও সত্যি। শুনতে থাকো গল্প হলেও সত্যি। নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা শুনছেন গল্প হলেও সত্যি, এপিসোড নাম্বার 10। আমাদের আজকের গল্প খুনি চিত্র। গল্পের লেখক সুদীপ্ত, বাড়ি উলুবেড়িয়া। গল্প পাঠে আমি অর্ঘ্য, সহকারী হিসাবে থাকছে রিয়া। শুরু হচ্ছে আজকের গল্প। কলেজের পরীক্ষা সবে শেষ হয়েছে। এখন কাজ বলতে সকাল 10টায় ঘুম থেকে ওঠা, তারপর খেয়ে দিয়ে আড্ডা মারা, দুপুরে ঘুম, আর অবসরে কিছু গল্পের বই পড়া। আজ সকালে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। সকালে জলখাবার খেয়ে ভাবলাম অনেকদিন গগনদার বাড়িতে যাওয়া হয়নি, আজ একবার ঘুরেই আসি। গগনদার বাড়ি আমার বাড়ি থেকে খুব দূরে নয়, পায়ে হেঁটে 10 মিনিট। বেরিয়ে পড়লাম গগনদার বাড়ি। গগনদার বাড়ি পৌঁছে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় নক করলাম। গগনদা, আরে ও গগনদা, দরজাটা খোলো। সাত সকালে দরজা বন্ধ করে করছোটা কি? আরে ও গগনদা। কিছুক্ষণ পর দরজা খুলে গগনদা তার স্বভাবসিদ্ধ খসখসে গলায় বলল, আরে তো পুজে, এই তোর কথাই ভাবছিলাম, ভেতরে আয়। তা কদিন এদিকে আসিস নি, কি ব্যাপার? গগনদার সব ঠিক আছে, কিন্তু কথায় কথায় খ্যাঁক খ্যাঁক করে হাসিটা আমার একদম ভালো লাগে না। আমি বললাম, আর বলো না, এতদিন কলেজের পরীক্ষা চলছিল, তারপরেই দুদিন শেষ হতে ঘুমোতে ঘুমোতেই কেটে গেল, তাই এদিকে আর আসা হয়নি। এই বলে গগনদার বাড়ির ভেতরে ঢুকলাম। গগনদা কোন সম্পর্কে আমার দাদা হয় আমি নিজেও জানি না। গগনদা আমার থেকে প্রায় 10 বছরের বড়, কিন্তু এই অসমবয়সী লোকটার সঙ্গে আমার সব থেকে বেশি বন্ধুত্ব। গগনদা রসায়নের ছাত্র ছিল। পড়াশোনার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। শুধু রসায়ন নয়, সব বিষয়ে তার চর্চা ছিল। তার ঘর দেখলে মনে হবে ঘর তো নয়, যেন একটা লাইব্রেরি। এখন আবার তার নাকি গোয়েন্দা হওয়ার শখ হয়েছে। কোথা থেকে কি জানি সব রহস্য রোমাঞ্চে ভরা বই এনে ঘর ভর্তি করেছে। তবে দোষের মধ্যে একটাই, কাজ বাজে তার মন নেই। কোনো কোম্পানিতেই স্থায়ী হতে পারে না। 2 মাসের বেশি কোনো কোম্পানিতেই টেকেনি। কত ভালো ভালো চাকরির অফার পেয়েও করেনি। আজ এই কোম্পানি তো কাল সেই কোম্পানি। হাতে একটু পয়সা করি চলে এলেই কাজ ছেড়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সারা ভারতবর্ষের প্রায় সর্বত্রই তার ঘোরা কমপ্লিট। সেদিন তার বাড়িতে ঢুকে দেখলাম বিছানায় বড় একটা সুটকেস পড়ে আছে, আর কয়েকটা জামা কাপড় অগোছালোভাবে তার পাশে রাখা আছে। সঙ্গে দেখলাম একটা সত্যজিৎ রায়ের ফেলুদা গল্প সামগ্রীর বই পড়ে আছে। আমি বললাম, বাহ, সকাল সকালই যে দেখছি ব্যাগপত্র গোছাচ্ছ, তা কোথায় যাওয়া হবে শুনি? হাতে এখন কোনো কাজকর্ম নেই, আর গরমটাও বেশ পড়েছে, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি। সেটা ঠিক আছে, কিন্তু কোথায় যাবে কিছু ঠিক করেছো? শুধু বেরিয়ে পড়লেই তো আর হলো না। তোর যে বুদ্ধি শুদ্ধি কবে হবে কি জানি, এই গরমে মানুষ কোথায় যেতে পারে? আরে পাহাড়ে যাব, অনেক দিন যাওয়া হয়নি। দার্জিলিং? হ্যাঁ, এই পাহাড়ের প্রতি বাঙালির একটা আলাদা টান আছে। অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম ঘরের কাছে দার্জিলিংটা একটু ঘুরে আসি। তা যাবি নাকি? গেলে মন্দ হয় না। আমারও পরীক্ষা শেষ হয়েছে, কোনো কাজও নেই এখন। এই দেখো, তাহলে এত ভাবছিস কেন? ঝটপট গিয়ে ব্যাগপত্র গুছিয়ে ফেল। সেটা তো ঠিক আছে গগনদা, কিন্তু বাবাকে যে কিভাবে রাজি করাই? বাবা আমাকে একাকে ছাড়বেই না। একা কোথায়, আমি তো আছি। এই গগনদা, তুমি একটু বাবাকে রাজি করাবে গো। ঠিক আছে, চিন্তা করিস না, আমি আজই গিয়ে তোর বাবাকে বলছি। তুই গেলে আমারও একটা ভ্রমণ সঙ্গী জুটে যেত। এই সব কথাবার্তার পর আমি বাড়ি চলে এলাম। সেদিন দুপুরেই গগনদা আমাদের বাড়িতে এলো। বাবা গগনদাকে খুব ভালোবাসে। গগনদা বাবাকে আমার যাওয়ার কথাটা বলতে বাবা একটু চিন্তা করলো বটে, কিন্তু রাজি। আসলে গগনদার বাবার খুব বিশ্বাস।
আমার যাওয়ার পারমিশনটা গগনদা আদায় করে নিল। গগনদা চলে যাওয়ার পর গজগাছ করতে ব্যস্ত হয়ে পড়লাম। কম করে 8-10 দিনের ট্যুর। আমি এত বড় হয়ে গেছি কিন্তু এখনো পর্যন্ত পাহাড় দেখিনি, তাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। খুব আনন্দ হচ্ছিল। গগনদা ট্রেনের টিকিটও কেটে ফেলল। পরশু রাত্রি 8টায় হাওড়া থেকে ট্রেন, নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস। ট্রেনের টিকিট কনফার্ম হয়ে যাবে ভাবতে পারিনি। ভাগ্যক্রমে সেটাও হয়ে গিয়েছিল। সময় যেন কাটতে চায় না। কখন যে বাড়ি থেকে বেরোবো, ভীষণ এক্সাইটেড। যাবার দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ত। বারবার ব্যাগের সমস্ত জিনিস চেক করছি, সব ঠিকঠাক নিয়েছি তো, কোনো কিছু ভুলে যায়নি তো। ব্যাগ চেক করতে গিয়ে দেখি আসল জিনিসটাই নেওয়া হয়নি। বাবার অনেক দিনের পুরনো একটা ক্যামেরা আছে, সেটা নিতেই ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি সেটা ব্যাগে ঢুকিয়ে দিলাম। তারপর আর একবার ফাইনাল চেক করে নিলাম। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়লাম। সারা রাত জার্নি হবে। ঘুম ভাঙলো বিকাল 4টে নাগাদ। উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালের দিকে গগনদা এসে বলে গিয়েছিল 5টায় বেরোবে। রাস্তায় জ্যাম থাকতে পারে, তাছাড়া আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। আমরা ট্রেন মিস করতে চাই না, তাই বেশ কিছুটা আগেই বেরোবো। 4:45টার সময় দেখলাম গগনদা রেডি হয়ে আমাদের বাড়িতে এসে গেছে। আমিও প্রায় রেডি। এখান থেকে ট্যাক্সি করে হাওড়া যাব। বাবা একটা ট্যাক্সি বুক করে দিয়েছে। 5টায় আসার টাইম। আমরা অপেক্ষা করছি। ঠিক বিকাল 5টায় আমাদের বাড়ির গেটের সামনে ট্যাক্সি এসে থামলো। দুজনে ব্যাগপত্র নিয়ে ট্যাক্সিতে চেপে বসলাম। ট্যাক্সি ছাড়লো। যেতে যেতে গগনদা জিজ্ঞাসা করলো, কিরে তপু, সব গুছিয়ে নিয়েছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি। আচ্ছা গগনদা, কতক্ষণ লাগবে গো আমাদের পৌঁছাতে? তা প্রায় কাল সন্ধে হয়ে যাবে। আচ্ছা গগনদা, দার্জিলিংয়ে এখন ভালোই ঠান্ডা না? বরফ দেখতে পাবো? উফ, তোর দেখছি আর তস হয়েছে না। সব কিছু বলে দিলে বেড়ানোর মজাটাই তো নষ্ট হয়ে যাবে। সেখানে গিয়ে কি দেখবি? গগনদা আর কিছু বলল না। আমি গাড়িতে বসে বসেই দার্জিলিং সম্পর্কে মোটামুটি মনের মধ্যে একটা ছক এঁকে নিলাম। হাওড়া পৌঁছালাম তখন সন্ধে 6টা। স্টেশনে ঢুকে গগনদা বলল, শোন তবু, ট্রেন আসতে এখনো অনেক বাকি। যদি কিছু খাবার দাবার কিনিস তো এই বেলা কিনে নে। না না, কিছু কিনবো না। মা দুজনের জন্যই লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছে, ব্যাগে আছে। দুজনে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছি। 7টা 15তে অ্যানাউন্সমেন্ট হলো, দীঘা হাওড়া নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে 8 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। আমাদের কোচ নম্বর ছিল S5। ট্রেন ঢুকতে ট্রেনে গিয়ে বসলাম। গগনদার সিট নম্বর ছিল 69 সাইড লোয়ার, আর আমার ছিল 70 সাইড আপার। পাক্কা 8টার সময় ট্রেন ছাড়ল। ট্রেনটা ঘন্টাখানিক যাবার পর মায়ের দেওয়া খাবার বার করে দুজনে ডিনার সেরে ফেললাম। পাশের সিটে দেখলাম একজন ভদ্রমহিলা ও একজন ভদ্রলোক ডিনার করতে করতে দার্জিলিং নিয়ে গল্প করছে। পাশের বাড়তে বাকি 3টে সিটই খালি ছিল। গগনদা ওনাদের জিজ্ঞাসা করলো, আপনারা কি দার্জিলিং যাচ্ছেন? হ্যাঁ, তা আপনারাও কি দার্জিলিং যাচ্ছেন নাকি? হ্যাঁ। তা আপনাদের বাড়ি কোথায়? কলকাতায়, পার্ক স্ট্রিটে। আমি বর্ণালী মিত্র, আর উনি হলেন আমার হাজবেন্ড অমিত মিত্র। নমস্কার মিস্টার মিত্র, ভালো লাগলো পরিচয় হয়ে। তা দার্জিলিংয়ে কোথায় উঠেছেন, কিছু ঠিক করেছেন নাকি ওখানে গিয়েই বুক করবেন? আমরা বুকিং করেই এসেছি। আমরা রেলিং হোমস্টেতে উঠবো। পাশ থেকে আমি বলে উঠলাম, আরে আমরাও তো একই হোমস্টেতে উঠছি। বাহ, তার মানে আগামী কিছুদিন সবাই একসঙ্গে বেশ মজা করেই কাটবে, কি বলেন? ভদ্রলোকের বয়স ওই 30-এর মতো হবে। ডিনার করে শুয়ে পড়লাম। গগনদা বাড়ি থেকে আনা সেই গোয়েন্দা গল্পের বইটা পড়ছি। আমি দার্জিলিংয়ের পাহাড়, বরফ, মেঘ এইসব কল্পনা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মাঝরাতে একবার ঘুম ভাঙল। দেখলাম কামরার প্রায় সবারই বন্ধ হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে। ট্রেন তখন ফুল স্পিডে ছুটছে। পাশের বাড়তে যে 3টে সিট খালি ছিল তার একটাতে দেখলাম কেউ একজন শুয়ে আছে। তার মানে মাঝে কোনো একটা স্টেশনে লোকটা উঠেছে। আমি পাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো দেখলাম প্রায় সবাই উঠে পড়েছে। মাঝরাতের হঠাৎ করে আসা সেই লোকটাকে এখন ভালো করে দেখলাম। দেখে বাঙালি বলে মনে হলো না, মাঝবয়সী। তিনি টানা টানা বাংলা ভাষায় গগনদাকে বললেন, গুড মর্নিং গগন বাবু।
মর্নিং মিস্টার নরওয়াল। গগনদা দেখলাম অবাঙালি ভদ্রলোকের সঙ্গে বেশ ভালোভাবেই হেসে হেসে কথা বলছে। সুযোগ পেয়ে আমি গগনদাকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, ও গগনদা, বলছি তুমি আবার এই লোকটাকে কবে থেকে চিনলে? আরে ধুর, আমি চিনি নাকি? তোরা ঘুমিয়ে পড়ার পর অনেক রাতে উনি ওঠেন, রাতেই পরিচয় হয়েছে। উনি মারোয়ারি, কলকাতায় ব্যবসা আছে, দার্জিলিংয়ে চেঞ্জে যাচ্ছেন। এই বলে গগনদা মারোয়ারি ভদ্রলোকের সঙ্গে বেশ গল্পে মজে গেল। আমি আর কি করব, ফ্রেশ হয়ে চা বিস্কুট সহযোগে সকালের জলখাবারটা কমপ্লিট করে গগনদার সেই গোয়েন্দা গল্পের বইটা একটু নেড়েচেড়ে দেখছি। সকাল 10:30টাতে গাড়ি এনজিপি ঢোকার আগে একটা সিগনালে দাঁড়ালো। মারোয়ারি ভদ্রলোক উঠে টয়লেট গেলেন। তারপর মিনিট 5-এর মধ্যে গাড়ি এনজিপি ঢুকলো। তাড়াহুড়ো করে সব ব্যাগপত্র নিয়ে নামতে যাব, এমন সময় সেই মারোয়ারি ভদ্রলোক ধাক্কা মেরে দৌড়ে আবার বাথরুমের দিকে গেল। রাগও হলো, আবার হাসিও পেল। চুপি চুপি গগনদাকে বললাম, মনে হয় কাপড়ে চোপড়ে হয়ে গেছে, বুঝলে? চুপ কর হতভাগা। কিছুক্ষণ পর ওই ভদ্রলোক নিজেই এসে বললেন, আই এম সরি ভাই, আসলে আমি ডায়াবেটিসের পেশেন্ট আছি, তাই একটু ঘন ঘন। না না, ইটস ওকে। ব্যাগপত্র নিয়ে স্টেশনে নামলাম। স্টেশনের বাইরে আমাদের হোমস্টের গাড়ি অপেক্ষা করবে। আগে থেকে গাড়ির নম্বর দিয়ে দিয়েছিলেন। সেই মতো বাইরে বেরিয়ে দেখলাম একটা সাদা রঙের টাটা সুমো দাঁড়িয়ে। এখান থেকে আমরা দুজন ও মিস্টার এবং মিসেস মিত্র একসঙ্গে একই গাড়িতে যাব। গাড়িতে ওঠার আগে ড্রাইভার সাহেব বলে দিলেন শীতের পোশাক বার করে রাখতে, কিছুক্ষণ যাওয়ার পরেই নাকি ঠান্ডা লাগবে। এখান থেকে আমাদের হোমস্টেতে পৌঁছাতে 6 থেকে 7 ঘন্টা লাগবে। গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। শহরের ব্যস্ত কোলাহল ছাড়িয়ে গাড়ি আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করলো। আমি এক মনে বাইরের দৃশ্য উপভোগ করছি। আমার জীবনেই প্রথম পাহাড় দেখা। মনে মনে যা কল্পনা করেছিলাম তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর। যেদিকেই তাকাই সবুজ পাহাড়, তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে ছুটে চলেছে আমাদের গাড়ি। মাঝে মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। এতদিন শুধু ছবিতে দেখেছি, চোখ জুড়িয়ে দেবার মতো দৃশ্য। ঘন্টা 3 গাড়ি চলার পর এবার একটু শীত করছে। শীতের পোশাকটা গায়ে জড়িয়ে নিলাম। আরও কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ অনেকটা দূরে দুটো পাহাড়ের ফাঁক দিয়ে সাদা মতো একটা চূড়া দেখতে পেলাম। পাশ থেকে গগনদা বলে উঠল, স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। কত শুনেছি কাঞ্চনজঙ্ঘার কথা, একটি বারের জন্য এই প্রথমবার দেখতে পেলাম স্লিপিং বুদ্ধার বরফে ঢাকা চূড়া। একবারের জন্য মনে হলো জীবন যেন ধন্য। গাড়ির জানালা থেকে চোখ সরাতে পারছি না। বাইরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে পাহাড়ে অন্ধকার নামলো। আমাদের হোমস্টেটা ছিল দার্জিলিংয়ের মেল রোডের কাছাকাছি। পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত্রি 8টা বেজে গেল। গাড়ি থেকে নেমে হোমস্টেটার বাইরেটা দেখলাম, বেশ ভালোই সাজানো গোছানো। গগনদা আর আমি দুজনে একটাই রুম নিয়েছিলাম। আমাদের পাশের রুমটাই ছিল মিস্টার এবং মিসেস মিত্রের। রুমে ঢুকে ব্যাগপত্র রেখে ফ্রেশ হলাম। হোমস্টেটা একটু ঘুরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সারাদিনের জার্নিতে শরীরে ভালোই ক্লান্তি লাগছিল, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। এই কনকনে ঠান্ডায় গরম গরম মুরগির মাংস আর ভাত পেটে পড়তে ঘুমটে যেন একটু তাড়াতাড়ি চলে এলো। বিছানাতে শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। শোবার আগে একবারের জন্য লক্ষ্য করেছিলাম গগনদা বসে বই পড়ছে। তারপর এক ঘুমে সকাল সকাল ঘুম ভেঙেই জানালা দিয়ে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পেলাম। সূর্যের আলোতে চকচক করছে। মনটা বেশ আনন্দিত হয়ে গেল। ভাবলাম এর থেকে ভালো সকাল আর হতেই পারে না। বিছানা ছেড়ে বাইরে গেলাম। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এখানে। বাইরে বেরিয়ে দেখলাম একজন ভদ্রলোক ব্যালকনিতে বসে চা খাচ্ছে। খুব চেনা চেনা লাগছে যেন ভদ্রলোককে। তিনি নিজেই বললেন, গুড মর্নিং ইয়ং ম্যান। এবার চিনতে পেরেছি, ইনি তো সেই ট্রেনের মারোয়ারি ভদ্রলোক। কিন্তু ইনি এখানে কিভাবে? সম্ভবত আমাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেই বললেন, কাল এখানে আসার পর কোনো হোটেল ফাঁকা পেলাম না, শেষে এই হোমস্টেতে এলাম। একটা রুম ফাঁকা ছিল, অনেক রাতে এসে উঠেছি। এখন দেখছি আপনারাও এখানে, ভালোই হলো, কি বলেন? আমি জড়তা কাটিয়ে একটু হেসে উত্তর দিলাম,
নিশ্চয়ই। চলুন একবার হোমস্টেটা একটু ঘুরে দেখি। দুজনে হোমস্টেটা ঘুরছি। হোমস্টের পিছন দিক দিয়ে মেলে যাবার রাস্তা। সামনের ব্যালকনিতে দাঁড়ালেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মোট 4টে রুম। একটায় আমরা, আমাদের পাশেরটায় মিস্টার অ্যান্ড মিসেস মিত্র, তার পাশেরটায় মিস্টার নরওয়াল। হোমস্টেটা বেশ ভালোই। ঘুরতে ঘুরতে দেখলাম ব্যালকনির একদিকে একটি পেন্টিং টাঙানো আছে, একটি মেয়ের পেন্টিং, তার হাতে একটা ছোট্ট ছুরি। মহেশবাবু বললেন, এই পেন্টিংটি অনেক পুরনো। এটি এখানকার অতীতের রানীর ফটো আছে, রানী সরলা দেবী। এই ছবিটি সম্পর্কে একটি গুজব আছে, জানেন তো? এই ছবির ছুরিটি দিয়ে তিনি কত যে মানুষ মেরেছেন তা ঠিক নেই। শোনা হয় আভি ভি ওনার আত্মা এখানে ঘুরে বেড়ায়। এখন এই গুজব প্রচলিত আছে এখানে, আপনি কি জানেন? সত্যি কথা বলতে এই সাত সকালে এত মনোরম একটা পরিবেশে এসব আজগুবি কথা ঠিক হজম হলো না। আমরা দাঁড়িয়ে পেন্টিংটা দেখছি, কখন যে গগনদা পেছনে এসে দাঁড়িয়েছে টেরও পাইনি। গগনদা পেছন থেকে বলল, আরে মিস্টার নারওয়াল, আপনি হচ্ছে দেখছি এখানে। তা স্টেশন থেকে একসঙ্গেই আসতে পারতেন। আসলে আমার নিজেরই কোনো ঠিক ছিল না এখানে আসার। কোনো ভালো হোটেল ফাঁকা না পেয়ে এখানে এসে উঠলাম। কথাবার্তার শেষে সকালের জলখাবার খেয়ে একটু ঘুরতে বেরোলাম। হোমস্টের গাড়িতে করে বিভিন্ন সাইট সিনে বেরোলাম। সমস্ত জায়গার সৌন্দর্য বর্ণনা করতে গেলে বছর পেরিয়ে যাবে, তাই সেসব বাদ দিলাম। এক কথাই বলি, যা দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। রুমে ফিরলাম তখন দুপুর হয়ে গেছে। ফিরে দেখলাম আমাদের হোমস্টেতে আর একটি অল্প বয়সী মেয়ে এসে উঠেছে। যাই হোক, সকলে লাঞ্চ সেরে একটু শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যাবেলাটা মেলে গিয়ে কিছু কেনাকাটা করে কাটালাম। এখানে একটু তাড়াতাড়ি রাত্রি নামে। 9টার মধ্যে ডিনার করে শুয়ে পড়লাম। মাঝরাতে খুব জলতেষ্টা পাওয়াতে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে পাশের রুম থেকে চাপা গলায় একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পেলাম, যেন কেউ কাউকে শাসাচ্ছে। এটা কিন্তু ভালো হচ্ছে না অমিত। আমি আমি শেষ দেখে ছাড়বো। এই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। আমি গগনদাকে আস্তে আস্তে বললাম, গগনদা, আরে ও গগনদা, কি হলো? শুনতে পাচ্ছ? চুপ করে ঘুমিয়ে পর দেখিনি। দাম্পত্য কল হয়ে এত রাতে নাক না গলানোই ভালো। অগত্যা জল খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন উঠেই সেই একই রুটিন। জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। ঘোরাঘুরি করে বিকেলে বাড়ি ফিরলাম। সেদিন সন্ধ্যাতে আর কোথাও বেরোলাম না। তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। রাত 12টা নাগাদ কেউ যেন দরজার সামনে দিয়ে হেঁটে চলে গেল। নুপুরের আওয়াজও পেলাম। আমি তাড়াতাড়ি করে উঠে গগনদাকে ডাকলাম, গগনদা, কিছু দেখলে? তোর দেখছি সব বিষয়ে বড্ড কৌতূহল। চুপচাপ শুয়ে পড়। আমি আর কোনো কথা না বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম আরও একটা ছায়া জানালার পাশ দিয়ে চলে গেল। এবারে আর গগনদাকে ডাকলাম না। ঠিক মিনিট 5 পরে পুরুষ কণ্ঠে একটা আর্তনাদ শুনতে পেলাম। গগনদার আমি দৌড়ে বাইরে গেলাম। চারিদিকের আলো জ্বাললাম। চোখের সামনে যা দেখলাম তাতে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখলাম সেই পেন্টিংটার সামনে অমিত মিত্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার পেটে কেউ ছুরি মেরেছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেই পেন্টিংয়ের ছুরিটা থেকে রক্ত গড়াচ্ছে। অমিতের পাশে বনানী বসে কাঁদছে। হে ভগবান, আমার কি সর্বনাশ হলো! কে আমার এত বড় ক্ষতি করলো! আমি কিছুই বুঝতে পারছি না, কি করে হলো। আমরা সবাই ভয়ে থ হয়ে দাঁড়িয়ে আছি। মহেশবাবু বলে উঠলেন, मैंने बोला था इस पेंटिंग की आत्मा अभी भी इधर है। मैंने बोला था, कोई मेरे बात को नहीं माना, लेकिन मैंने बोला था, আমি বলেছিলাম এটা। গগনদা তাড়াতাড়ি করে পুলিশে ফোন করলো। আধ ঘন্টার মধ্যে পুলিশ গাড়ি এলো। পুলিশ এসে বডি দেখলো, কিন্তু যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেটা কোথাও খুঁজে পেল না। অবশ্য না পাওয়ারই কথা। সামনেই পাহাড়ের গভীর খাদ, ছুঁড়ে ফেলে দিলে কেউ পাবে না। পুলিশ বনানীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা
আপনি এনার ওয়াইফ? যখন খুন হয় আপনি কোথায় ছিলেন? আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ হঠাৎ ওর চিৎকার পেয়ে বাইরে এসে দেখি। পুলিশ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, তারপর বডি নিয়ে চলে গেল। আমরা সবাই যে যার রুমে এসে গেলাম। গগনদা দেখলাম একভাবে পেন্টিংয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি গো গগনদা, রুমে যাবে না? তুই যা, আমি যাচ্ছি। আমি রুমে চলে এলাম। কিছুক্ষণ পর গগনদাও এলো। দুজনে বিছানার ওপর বসে আছি। আমি জিজ্ঞাসা করলাম, বুঝলে গগনদা, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। আগের দিন রাতের ওই ঝগড়া, তারপর আবার আজকে এই খুন। গগনদা কোনো উত্তর দিল না। সে একভাবে বসে আছে। আমি আর বেশি না বকিয়ে শুয়ে পড়লাম। পরদিন আর কোথাও বেরোনো হলো না। এসেছিলাম ঘুরতে, কিন্তু কি একটা সমস্যায় যে ফেঁসে গেলাম। সারা দিন রুমের মধ্যে বসে। দুপুরের দিকে গগনদা বলল, সন্তপু, তুই থাক, আমি একটু আসছি। কিন্তু এখন আবার কোথায় যাচ্ছ, আর কখন আসবে? ফিরে এসে সব বলবো। এই বলে গগনদা বেরিয়ে গেল। আমি একা আর কি করব, খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে বিকাল হয়ে গেল। উঠে দেখলাম গগনদা ফিরে এসেছে। জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? কোনো উত্তর দিল না। গগনদার এই অভ্যেসটা খুব খারাপ লাগে আমার। সন্দেহজনক কোনো কিছু জিজ্ঞাসা করলে কিছুতেই বলতে চায় না। আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। রাত হলো। ডিনার করে যে যা শুয়ে পড়লাম। 12টা নাগাদ একটা চেল্লামেল্লিতে ঘুম ভাঙলো। উঠে দেখলাম পাশে গগনদা নেই। তাড়াতাড়ি বাইরে এলাম। এসে দেখলাম দুজন পুলিশ মারোয়ারি মহেশবাবুকে জাপটে ধরে আছে। মহেশবাবু চিৎকার করছে, छोड़ दो, छोड़ दो मुझे, छोड़ दो, দেখে নেব আপনাকে গগন বাবু, আমি দেখে নেব, छोड़ दो मुझे, मुझे छोड़ दो, जाने दो मुझे, আপনাকে আমি দেখে নেব, আপনাকে আমি দেখে নেব গগন বাবু। হোমস্টের বাকিদের মতোই কিছু না বোঝা আমি শুধু হাঁ করে সবটা দেখে যাচ্ছি। পুলিশ অফিসার এসে গগনদাকে বলল, থ্যাংক ইউ গগনবাবু, আপনার জন্য এত তাড়াতাড়ি আসামিকে আমরা ধরতে পারলাম। অনেক ধন্যবাদ, আমি আসি এখন। এই বলে পুলিশ টানতে টানতে মহেশবাবুকে নিয়ে গেল। আমি আর সহ্য করতে না পেরে গগনদাকে জিজ্ঞাসা করলাম, এই গগনদা, কেসটা কি বলো তো? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। পুলিশ তোমাকে থ্যাংক ইউ বললো কেন? আর মহেশবাবু হঠাৎ খুন করতে গেলেনই বা কেন? দাঁড়া, তোদের একটা জিনিস দেখাই। এই বলে গগনদা সেই পেন্টিংটার পেছন দিকটা ঘোরালো। দেখলাম পেন্টিংটার পেছনে একটা বাক্স মতো করা। আমি বললাম, এটা তো দেখছি একটা লকার, এটার জন্য আবার কি হলো? আরে এটার জন্যই তো জানতে পারলাম আসলে খুনি কে। তার মানে? মানে মহেশ নারওয়াল ছেলের একজন চোরাচালানকারী। হিরে মানে ডায়মন্ড স্মাগলিং করতো। সেদিন খুনের পর পেন্টিং থেকে রক্ত গড়াতে দেখেই আমার সন্দেহ হয়। তোরা যাওয়ার পর আমি পেন্টিংটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে দেখি পেছনেই এই লকার। একটু চাপ দিতেই লকারটা খুলে যায়। ভেতরে দেখি প্রায় কয়েক কোটি টাকার হিরে ও সঙ্গে একটি কাগজ। কাগজে যেদিন খুন হয় সেদিনের ডেট লেখা ছিল ও হোমস্টের ঠিকানা লেখা ছিল। ব্যাস, আমার আর কিছু বুঝতে বাকি রইল না। শুধু কনফার্ম হতে পারছিলাম না আসল চোরাচালানকারীটা কে। কনফার্ম হলাম আজ হোমস্টে রেজিস্টার বুক দেখে। কেন? হোমস্টে রেজিস্টার বইতে কি তার নামের পাশে লেখা ছিল? না, তা লেখা ছিল না, কিন্তু সবার নামের পাশে সবার মেডিকেল হিস্ট্রি তো লেখা ছিল। তাতে করে কি প্রমাণটা হয়? মহেশবাবুর নামের পাশে লেখা ছিল তিনি একদম ফিট, তার কোনো দীর্ঘমেয়াদী অসুখ ছিল না, কিন্তু উনি বলেছিলেন ওনার নাকি ডায়াবেটিসের রোগ আছে। তার মানে উনি মিথ্যা বলেছিলেন। তোর মনে আছে কিনা জানি না, ট্রেন থেকে নামার আগে উনি 5 মিনিটের মধ্যেই 2বার টয়লেট যান। আসলে প্রথমবার উনি সত্যিই টয়লেট গিয়েছিলেন। তারপর ওনার হঠাৎ মনে পড়ে যে ব্যাগে হিরে আছে। স্টেশন থেকে বেরোনোর সময় ব্যাগ চেকিং হবে আর উনি ধরা পড়ে যাবেন। তাই তাড়াহুড়ো করে উনি বাথরুমে গিয়ে নিজের শরীরের মধ্যে হিরেগুলো লুকিয়ে ফেলে। কিন্তু অমিতবাবু খুন হয় কিভাবে? আর সেদিন রাতের সেই ঝগড়া, তারপর কারো হেঁটে যাওয়ার শব্দ, আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। সেটা তো মায়া ম্যাডাম বলবে। কি ম্যাডাম, বলতে পারবেন তো? এই বলে গগনদা সেই নতুন মেয়েটির দিকে তাকালো। মেয়েটি মাথা নিচু করে নিল।
আচ্ছা আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি বলছি শুনুন। রেজিস্টারে মায়ার নাম, ঠিকানা, ফোন নম্বর দেখে আমি আমার একটি লোককে ফোন করে সব ডিটেলস দিই। সে আমাকে জানায় মায়া অমিতের অফিসে একই সঙ্গে কাজ করে এবং মায়া ও অমিত দুজনে বেশ ভালো ঘনিষ্ঠ। অমিতের স্ত্রী সেই কথা জানতো না, কিন্তু মায়া এখানে আসার পর বনানী কোনোভাবে মায়া ও অমিতের সম্পর্কের কথা জানতে পারে, তাই সেই রাতে অমিতকে শাসায়। কি বনানী, ঠিক বললাম তো? বনানী কোনো উত্তর দিল না। তার পরদিনই রাত্রে বনানী ঘুমিয়ে পড়ার পর রাতে লুকিয়ে মায়া অমিতের ঘরের দিকে যায়। ঠিক পরক্ষণেই ফিরে আসে। অমিত মায়ার নুপুরের আওয়াজ শুনতে পেয়ে চুপিসারে বেরিয়ে আসে, কিন্তু ঘটনাচক্রে অমিত সেদিন মহেশবাবুর হিরে পাচারের সামনাসামনি হয়ে যায়, কারণ কাগজে পাচারের তারিখ ওটাই লেখা ছিল। মহেশবাবু বাধ্য হয়ে অমিতকে খুন করে, আর রক্তটা গিয়ে পড়ে পেন্টিংয়ের ওপর। অমিত জোরে চিৎকার করাতে সবাই উঠে পড়ে। মহেশবাবু তাড়াতাড়ি করে পেন্টিংয়ের পেছনে হিরেটা লুকিয়ে দেয়। যেহেতু পেন্টিং সম্বন্ধে আগে থেকেই ভুতুরে একটা কাহিনী আছে, তাই মহেশবাবু সেটাকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়, কিন্তু শেষ রক্ষার হলো না। একেই বলে কপাল। আমি হিরেটা সরিয়ে পুলিশের হাতে তুলে দিই। আমি ঠিক জানতাম মহেশবাবু আজ রাত্রেই হিরেটা সরাতে আসবে, তাই আগে থেকেই গিয়ে পুলিশের সাথে প্ল্যান করে এসেছিলাম। ধন্য তুমি গগনদা, তুমি ধন্য। আমাদের বাকি ট্যুরটা বেশ নিশ্চিন্তে এবং আনন্দে কাটিয়ে বাড়ি ফিরলাম। এই ট্যুর আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। জীবনে প্রথম দেখা কাঞ্চনজঙ্ঘা, জীবনে প্রথম দেখা পাহাড়, তার সঙ্গে এরকম একটা রহস্যময় অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন সুদীপ্তর লেখা গল্প খুনি চিত্র। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের লাইক করা, সাবস্ক্রাইব করা এবং কমেন্ট করা, এগুলোই আমাদের গল্প পরিবেশনকে আরও উজ্জীবিত করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শনিবার ঠিক রাত্রি 10টায়। শুভরাত্রি।